মাম্মি তুমি ফ্লোরে ঘুমাচ্ছ কেন? উঠো, উঠো। পিট পিট চোখ মেলে প্রথা। ক্ষণকালের জন্য অদৃশ্যে চেয়ে থেকে হাতের পিঠে চোখ মুছে আধো আধো নজরে সামনে তাকায়। নেহমাত তখনও মায়ের বাহুতে হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে যাচ্ছে। তুমি ফ্লোরে কেন? উ অলস ভঙ্গিতে শব্দোচ্চারণ করে মেয়ের দিকে চায় প্রথা। এপাশ ওপাশ নজর ছিটিয়ে নিজেকে ফ্লোরে আবিষ্কার করে চোখ পাকিয়ে তাকায়। তোরাক করে মস্তিষ্কে হানা দেয় রাতের দৃশ্যপট। শ্রেয়ানকে জাগাতে ব্যর্থ হয়ে ক্ষণিকের জন্য চুপ ছিল প্রথা, তারপর কখন চোখের পাতা বুজে এলো। অনুসন্ধানী দৃষ্টিতে ঘরময় চোখ বুলিয়ে মাথা চুলকায় কিঞ্চিত। শ্রেয়ান কোথায়? নেহমা তোকে দেখে নেয়নি তো? চট করে মেয়ের উদ্দেশ্যে নজর নিক্ষেপ করে। ছোট ছোট আখি যোগল মায়ের পানে ন্যস্ত করে রেখেছে বাচ্চাটা। গলা খাকারি দেয় প্রথা। ফ্লোর ছেড়ে উঠে নেহমাতের শিয়েরে বসতে বসতে বলে, কাউকে দেখেছ তুমি? ফোলা ফোলা চোখে ঠোঁট চুকা করে চেয়ে নেহমাত জিজ্ঞেস করে, মাতলাব? আমানে আমি ছাড়া কেউ ছিল কি রুমে? তুমি দেখেছ কাউকে? না তো, কেউ এসেছিল? না না, কে আসবে? এমনি বলছিলাম আর কি। আজ এই সময়ে ঘুম ভাঙল যে তোমার? ওয়াশরুম। মাথা নাড়িয়ে প্রথা নেহমাতকে কোলে তুলে ওয়াশরুমে ছেড়ে দিয়ে বাইরে দাঁড়ায়। মাথায় বিচরণে আছে শ্রেয়ানের কথা। লোকটা গেল কোথায়? জাগনা পেয়ে ফিরে গেছে? নাকি অন্য কোথাও? মনে মনে জপতে জপতে ঘরময় দৃষ্টি ঘুরাচ্ছিল প্রথা। হঠাৎ চোখ সেটে যায় কক্ষে অবস্থিত সোফার পেছনের দিকে। মনে হলে সেখানে কেউ হামাগুড়ি দিয়ে আছে। চোখ ডলে ফের তীক্ষ্ণ দৃষ্টি ফেলে প্রথা। না, এখন কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু মনে খটকা থেকেই যায়, তাই ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। জিহ্বা দ্বারা ওষ্ঠ ভিজিয়ে আস্তে আস্তে সোফায় হাঁটু ভেঙে বসে সোফার তুলিতে হাত রেখে নিচের দিকে তাকিয়ে বিস্ময় চোয়াল ঝুলিয়ে হা করে থাকে। চোখ দুখানি ঈষৎ বড় বড়। তার মুখের আকৃতি দেখে হাসার চেষ্টা করে শ্রেয়ান। ফ্লোরে হামাগুড়ি দিয়ে বসে শির উঁচু করে হাত নাড়িয়ে বলে, গুড মর্নিং। নিজেকে সংযত করে কটমট দৃষ্টিতে তাকালো প্রথা। দাঁতে দাঁত নিষ্পেষিত করে হিসহিসিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আর বলো না। একটু আগেই ঘুম ভাঙল। পিছ ফিরে দেখি হিটলার মায়ের কিউটি মেয়েটা নড়েচড়ে উঠছে। যেহেতু হিটলার বলেই দিয়েছে, সে না পরিচয় করে দেয়া অবধি মেয়ের সামনে যেন ভুল করে না বসি। তাই কি আর করার, মেয়ের থেকে পিঠ বাঁচাতে সোফার পিছনে ঠাঁই নিয়েছি। তার কণ্ঠে হতাশ, চোখে অসহায়ত্ব। চোখ রাঙিয়ে তাকায় প্রথা। হাত কিরিমিরি করে শ্রেয়ানের চুল টেনে দিতে হাত বাড়িয়ে ফের গুটিয়ে নেয়। এখন। শব্দটা বড় করে বলে চোখ বুজে মাথা ঝাঁকিয়ে কণ্ঠ নিচু করে বলে, এখন কি করবেন? বসতি করবেন এখানে? তো আর কি করব? বেরিয়ে যান এক্ষুনি। কথার মাঝেই নেহমাতের গলা ভেসে আসে। একপল করা চোখে শ্রেয়ানের দিকে তাকিয়ে মেয়ের ডাকে সাড়া দেয় প্রথা। নেহমাতকে বেডে শুইয়ে গায়ে চাদর মেলে দিয়ে ফোন হাতে তুলে। ভোর 4:35 বাজে। দূর হতে আজানের সুমধুর সুর ভেসে ভেসে আসছে। তপ্ত শ্বাস নেয় প্রথা। ঘাড় উঁচু করে সোফার দিকে তাকিয়ে শ্রেয়ানকে উকি দিতে থেকে চোখ মুখ কঠিন করে তাকায়। মেয়ের মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, ঘুমো। মাকে এক হাতে জড়িয়ে বলে, হু। তুমি আজ এখানে ছিলে? কেন? আমার কি এখানে থাকা নিষেধ? ফ্লোরে? বেডে গরম লাগছিল তাই ফ্লোরে গিয়েছিলাম। ভালোই লেগেছে। মাথা চুলকিয়ে হাঁসফাঁস করতে করতে জবাব দেয় প্রথা। নেহমাত কিছু পল বোকা বোকা চাহনি দিয়ে চোখ বুজে নিয়ে বলে, আজ তাহলে এখানেই থাকো। ড্যাশ ড্যাশ। জাওয়ান বাড়িতে যাচ্ছে না বেশ কদিন হয়েছে। আগের তুলনায় মন অনেকটা হালকা, তাই শ্রেয়ান ঠিক করেছে আজ রাতের দিকে যাবে। অফিসে প্রবেশ করতেই একজন এমপ্লয়ি এসে জানায় ওয়েটিং রুমে তার ছোট বোন শ্রেয়া অপেক্ষা করছে। কথাটি শুনেই কপাল কুঞ্চিত হয়ে আসে। নিম্নাষ্ঠ কামড়ে ধরে অল্পক্ষণ ফ্লোরের দিকে চেয়ে থেকে চোখের সামনে হাত উল্টে করে তুলে ধরে শ্রেয়ান। কবজিতে কামড়ে থাকা ঘড়ি দেখে নেয় মিটমিট নেত্রে। মাত্র বাজে 6:13। এত সকালে শ্রেয়া কেন দেখা করতে আসবে? কোন ইম্পর্ট্যান্ট বিষয়? ঘাড় স্লাইড করতে করতে ওয়েটিং রুমের দিকে হেঁটে যায় শ্রেয়ান। ড্যাশ।
মাত্র বাজে 6টা, এত সকালে বাড়ি থেকে বেরোনোর পারমিশন কে দিয়েছে তোকে? কক্ষে প্রবেশকালে গম্ভীর গলায় জানতে চাইল শ্রেয়ান। তার স্বর শুনতেই অস্থির ভঙ্গিতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো শ্রেয়া। দ্রুত কদমে এগিয়ে যেতে উদ্বিগ্ন কণ্ঠে বলে, সেদিন তুমি বলেছিলে, নেহমাত মেয়েটা কোথাও না কোথাও তোমার মতো দেখতে। বলেছিল আমার চেহারা নাকি তার ফিফিনের মতো। সত্যি করে বলো দামাই, নেহমাতি কি তোমার আর প্রথা বৌমনির মেয়ে? কথা শেষ করতে করতে শ্রেয়ানের সম্মুখে পৌঁছে যায় শ্রেয়া। জবাবের আশায় পেতে তাকিয়ে রয় ভাইয়ের পানে। পকেটে দুহাত গুজে টানটান ভঙ্গিতে স্থির চেয়ে থাকে শ্রেয়ান। মুখাবয়ব দেখে বুঝার জো নেই তার মনে কি চলছে। চোখ তার শীতল কিন্তু মুখটায় কাঠিন্য ভাব। শ্রেয়া কাঙ্ক্ষিত জবাব না পেয়ে ফের বলে, প্লিজ আমাকে বলো দা ভাই। সারারাত তোমাদের কথাগুলো ভেবেছি আমি, তাই বেশি অপেক্ষা করতে না পেরে সকালেই তোমার কাছে জানতে ছুটে এসেছি। আচানক শ্রেয়ানের ঠোঁটে মৃদু হাসির রেখা খেলে গেল। মানুষ যখন নিজের চাহিদার চেয়ে বেশি কিছু পেয়ে প্রাপ্তির হাসি হাসে, তার হাসিতেও এমন কিছু ছিল। শ্রেয়ার তাই মনে হলো। হ্যাঁ, ওই মায়া মায়া চোখ, গোলগোল চেহারা সমৃদ্ধ মেয়েটাই আমার আর প্রথা থেকে সৃষ্টি। আমার একমাত্র সন্তান। আমার একটা পাঁজর। শ্রেয়া যেন এটা শোনারই অপেক্ষায় ছিল। তার চোখে এক ধরনের দ্যুতি ঝলমল করছে। অধর কোণে হাসি। দুহাতে মুখ ঢেকে রেখেছে বিস্ময়। দ্রুত এগিয়ে ভাইয়ের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলে, সত্যি বলছো? শ্রেয়ান হাসল কেবল। মা রোজ একবার হলেও তার না দেখা দাদুভাইয়ের জন্য অশ্রু ফেলে। আমি এখনই মাকে বলবো। উহু। আপাতত কাউকে জানাবি না কিছু। কেন? শ্রেয়ান তাকালো চোখ তুলে, বলল, নিষেধ করেছি তাই। বিরস মুখে শ্রেয়া সায় দেয়। বৌমনির সাথে একবারও দেখা হয়েছে তোমার? তোর সাথে দেখা হয়নি স্কুলে? হয়নি তো। শ্রেয়ান পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। সন্দিহান চোখে বলে, নেহমাতকে, কে নিতে আসে? তাকে তো চিনি না। একবার কথা হয়েছিল। কি যেন নামম? ওহে রাউনাফ ছিল। শ্রেয়ান বিড়বিড় করে, রাউনাফ? কে এই রাউনাফ? তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়াবে না তো পরবর্তীতে? ফুস করে শ্বাস ফেলে বলে, না জানার জেনে গেছি সেবার ফিরে যা। আমি আফিফকে বলে দিচ্ছি তোকে বাসায় পৌঁছে দিতে। 5 বছর আগেই সেই নাম্বারগুলো ট্রেস করতে গিয়ে বারে বারে অপারগ হয়ে ল্যাপটপে ঘুষি মারতে হাত মুষ্টিবদ্ধ করে তুলে শ্রেয়ান। রাগে চোয়াল শক্ত হয়ে আসছে তার। নাসারন্ধ্র বেয়ে ঘন ঘন ভারী নিঃশ্বাস পড়ছে। যে কে নামক ব্যক্তির কাছে পৌঁছাতে এই নাম্বার ছাড়া আর কোন রাস্তা নেই। চেয়ারে গা ভাসিয়ে দেয় দীর্ঘশ্বাসের সাথে চোখ বুজে। তাকে চিহ্নিত করার আরও একটা উপায় হলো তার ভয়েস। শ্রেয়ান 5 বছর ধরে ফোনের ওই ভয়েস মিলিয়ে এসেছে অনেক নাম্বারের, কিন্তু একটাও মিল পায়নি। নাম্বার ট্রেক করা না গেলে একমাত্র ভয়েসের মাধ্যমেই তাকে শনাক্ত করতে হবে। ক্যাচ ক্যাচ করে থাই গ্লাসের দোর খোলার আওয়াজ অনুসরণ করে সম্মুখে তাকায়। প্রথা এসেছে, তার পেছনে থেকে, ম্যাম দাঁড়ান, স্যার ব্যস্ত বলতে বলতে ছুটে আসছে। শ্রেয়ান চোখের ইশারায় চলে যেতে বললে আফিফ যে পথে এসেছে সে পথে ফিরে যায়। প্রথা লম্বা কদমে এগিয়ে আসে। নিজ আসন থেকে উঠে দাঁড়ায় শ্রেয়ান। রাগে রিরি করছে প্রথার মুখ, নাকের পাটাতন ফুলে ফুলে উঠছে, ফুস ফুস শব্দ হচ্ছে নিঃশ্বাসের। ঠোঁট ঠোঁট চেপে সুচালো দৃষ্টিতে উপর নিচ পরখ করে শ্রেয়ান। নেভি ব্লু আর সাদা মিশেলে 3 পিসে সজ্জিত প্রথা। এই রংটা একটু বেশিই যায় প্রথার জন্য। একদৃষ্টিতে চেয়ে ক্ষণকাল ফুসফুস করতে করতে আচমকা হাতে থাকা ফাইল নিয়ে আক্রমণ করে বসে প্রথা। বুকের উপরে এলোপাথারি মা, রতে থাকে একনাগারে, চুরের মতো অন্যের বাড়িতে আর ঘুচবেন? একটুর জন্য মেয়ের সামনে পড়েননি? লজ্জা লাগে না রাত বিরেতে যার তার ঘরে চুরের মতো উকি দিতে? লজ্জাহীন নির্লজ্জ পুরুষ। বাধা দেয় না শ্রেয়ান। কেবল চেয়ে থাকে অপলক। ও সুশ্রীতে কি এমন আছে? এত মায়া কেন লাগে? ইচ্ছে করে যুগ যুগ ধরে সামনে বসিয়ে শুধু দেখে যেতে, তবুও যেন চোখর তৃষ্ণা মিটবে না। আঘাত করতে করতে হাঁপিয়ে গিয়ে থেমে যায় প্রথা। সে থামতেই মৃদু হাসে শ্রেয়ান।
চোখের মণি একবার ডানে পরপর বাই ঘুরিয়ে হুট করে প্রথার কোমর আঁকড়ে ধরে নিকটে নিয়ে এসে নজরে নজর রাখে। থ হয়ে যায় প্রথা। আকস্মিকতায় বিস্ময় হাতের ফাইল ফ্লোরে পড়ে গিয়ে ধাস করে আওয়াজ সৃষ্টি হলো কক্ষ জুড়ে। রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে কিছু বলবে, তার আগেই শ্রেয়ান স্নিগ্ধ গলায় বলে ওঠে, আই লাভ ইউ। ভাষাহীন হয়ে পড়ে প্রথা। চোখ পাকিয়ে তাকায়, অথচ শ্রেয়ানের চোখ শীতল। দাঁতে দাঁত নিষ্পেষিত জবাব দেয় প্রথা, গোষ্ঠী কিলাই আপনার লাভের। চরিত্রহীন পুরুষ একটা। মেয়ে দেখলেই ছোঁয়াছুঁই করতে মন চায় তাই না? ছাড়ুন আমাকে। চলবে ইনশা আল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।